জনাব সালমান এফ রহমান। জনাব সালমান এফ রহমান, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনি যুক্ত হওয়ার জন্য। আমি আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে আসতে চাই। আমরা যদি একটা ঘটনার দিকে তাকাই, 2022 সালে ইসলামী ব্যাংকের যখন ইসলামী ব্যাংক যখন বিপদে পড়ে তখন নানা ধরনের রিপোর্ট সেখানে আসতে থাকে। সেইখানে আমরা একটা জিনিস দেখছিলাম যে 2020 সালের ঋণ পরিস্থিতির উপর ভিত্তি করে 2021 সালের অক্টোবরে কেন্দ্রীয় ব্যাংকের একটি বিভাগের প্রণীত প্রতিবেদনে উদ্বেগ প্রকাশের কথা তখন সামনে আসছিল। তখন বলা হয়েছিল যে 4 জন বড় ব্যবসায়ী জনতা ব্যাংক ও ইসলামী ব্যাংক থেকে 21,063 কোটি 58 লাখ টাকা ঋণ নিয়েছেন। এসব ঋণ সময় মতো ফেরত না হলে আমানতকারীরা সংকটে পড়তে পারেন। এর মধ্যে নাম ছিল হচ্ছে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের 4 জন, এক্সিম গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তার স্ত্রীর নাম, আইএফএসি গ্রুপের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান জনাব সালমান এফ রহমান এবং এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল কাদের মোল্লার নাম। এইখানে আসলে বলা হয়েছিল যে বাংলাদেশ ব্যাংকের অনুমতিক্রমে ওই ব্যাংক একক সীমায় কত টাকা ঋণ দেওয়া যেতে পারবে সেটা আসলে তারা ক্রস করে লোন দিয়েছিল এবং তার ফলে ব্যাংকগুলির অবস্থা খারাপ হয়েছিল, ভালো হয়েছিল। এই সম্পর্কে আপনার একটু মতামত শুনতে চাই আমি। না, সেটা বাংলাদেশ ব্যাংক তো তার সবসময় যখন তারা ইন্সপেকশন করে, তারা তো ওদের যা কাজই আছে অ্যাজ এ রেগুলেটর যে এই জিনিসটার উপরে একটু লক্ষ্য রাখা, আপনার কনসেন্ট্রেশন। এটা শুধু বাংলাদেশ ব্যাংক কেন, এটা সব জায়গায় সব দেশেই আছে, যেটা বলা হয় কনসেন্ট্রেশন অফ লোন টু ওয়ান পার্টি। তার জন্য আপনার সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিটগুলি আছে এবং ওই সময় বাংলাদেশ ব্যাংক যদি তার রিপোর্টে they may have found this and that is why they published it. এটা and correctly তারা জনতা ব্যাংকের ম্যানেজমেন্টকে বলেছে this is তোমরা ডেফিনেটলি, ওরা বলে নাই কি এরা কেউ ঋণ ফেরত দিচ্ছে না, তারা বলেছে কারেক্টলি দ্যাট যদি এরা ঋণ ফেরত না দিতে পারে তাহলে তোমার ব্যাংকটা কিন্তু বিপদে পড়ে যেতে পারে, যেহেতু কনসেন্ট্রেশন হচ্ছে। তো সেটা টাইমলি তারা ব্যাংক ম্যানেজমেন্টকে জানাইছে যে তোমরা এটাকে এটার সমস্যাটাই তোমরা কেয়ারফুল হও, সতর্ক হয়ে যাও, আর ভবিষ্যতে যেন এই ঋণটার কনসেন্ট্রেশন তোমরা কমাইতে পারো। তো এটা কিন্তু একটা স্বাভাবিক, আই ডোন্ট থিঙ্ক এটা নিয়ে কিন্তু দিস ইজ দ্য রেগুলেটরস প্রপার জব উইচ দে হ্যাভ বিন ডুইং। ওকে, আমি এইটার একটু সাপ্লিমেন্টারি প্রশ্ন করতে চাই যে ইসলামী ব্যাংক মানে একটা বিপদে পড়ছে এবং বলা হয় যে ইসলামী ব্যাংকে আসলে সরকার এবং সরকার সংশ্লিষ্ট যারা লোকজন আছে তারা এটার মধ্যে ঢোকার পরই আসলে ইসলামী ব্যাংকের মানে যেটাকে বলে হচ্ছে ডাউন গ্রেডেশন শুরু। এবং ইসলামী ব্যাংক আসলে বারবার একটি গ্রুপের নাম আসছে, এস আলম গ্রুপ সহ আরও কয়েকটি কারণে, বিশেষ করে এস আলম গ্রুপের কারণে আসলে ইসলামী ব্যাংকের একটা খারাপ অবস্থা তৈরি হয়েছে। আপনি কি একটু মন্তব্য করবেন ইসলামী ব্যাংক নিয়ে? এখানে যেটা আছে, আমি মন্তব্য যেটা করবো ইজ দ্যাট যেটা বাংলাদেশ ব্যাংক যে কথাটা বলেছে, বিকজ ইট ইজ বেসিকলি বাংলাদেশ ব্যাংকের দায়িত্ব অ্যাজ এ রেগুলেটর যে কোনো ব্যাংকে এই ধরনের কোনো জিনিস যখন বের হয় তাদেরই কাজ হলো টু ডু দি ইন্সপেকশন অ্যান্ড টেক দি নেসেসারি রেমিডিয়াল স্টেপস। তো ইসলামিক ব্যাংকের ব্যাপারে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংক পাবলিকলি বলেছে যে তারা দেখেছে যেখানে যেখানে তারা ইররেগুলারিটি পেয়েছে, তারা ব্যাংকের কর্তৃপক্ষকে বলেছে যে এটাকে তোমরা ঠিক করো, সলভ করো। এবং ডাইরেক্টলি আমি কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে আমি কিন্তু এস আলম গ্রুপের কোনো অ্যালিগেশনটা আমি শুনি নাই। এখন খবরের কাগজ না, আমি খবরের কাগজ না, আমি আসলে কাগজ বলতেছে না, খবরের কাগজ ছাড়াও যদি আমি বলি, ইসলামী ব্যাংকের যে 30 জন শীর্ষ ঋণ গ্রহীতা ছিল তার মধ্যে হচ্ছে যে যাদের 3 জনের কাছে সবচেয়ে বেশি ঋণ ছিল বা সবচেয়ে বেশি লোন ছিল সেই 3টা কোম্পানি হচ্ছে এস আলমের। এবং এস আলমের এই যে টেক ওভার ইসলামী ব্যাংকে 2017 সালে বা 2017 সালের পরে 18-19 মানে এই সময়টার মধ্যে যে টেক ওভার, এই টেক ওভারটা আসলে মানে মনে হয় না যে মানে আমি যদি আপনাকে সংখ্যায় বলি, এগুলো অবশ্য আপনি সবই জানেন যে শীর্ষ ঋণ গ্রহীতাদের মধ্যে 3টা বড় ঋণ গ্রহীতা এস আলম সুপার এডিবল অয়েল, এস আলম ভেজিটেবল অয়েল, এস আলম স্টিলস অ্যান্ড রিফাইন্ড সুগার মিল, তাদের কাছেই আসলে অনেকগুলি টাকা ছিল যে টাকাটা আসলে তাদের
থাকার কথা না, মানে সম্মিলিত যদি আমি টাকার পরিমাণ বলি, আপনার নিশ্চয়ই জানা আছে, তারপর আমি একটু বলি যে 18,718 কোটি টাকা, যেটা হলো আসলে 5 বছরে ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের ঋণ বেড়েছে, মানে তারা টেক ওভার করার পরে 6 গুণের বেশি। মানে মানে এইটা কি আসলে এটা ঠিক হইল কিনা কাজটা? এটাকে অনেকেই, মানে এটা পত্রপত্রিকায় বলি আর লোকজন বলে, অনেকেই বলছেন যে সেই পুরো ব্যাংকটাই লোপাট করে দিচ্ছেন এস আলম গ্রুপ, বিকজ যেই যে কারণগুলি বলতেছে, এস আলম সরকারের সাথে সংশ্লিষ্ট, ঘনিষ্ঠ, বলা হচ্ছে এস আলমের সাথে সম্পর্ক আছে আওয়ামী লীগের একজন মন্ত্রীর, মানে তো সেইটা আপনি আসলে কি হয় দেখেন, বা অনেকে এটাও বলছেন আপনার সাথে সম্পর্ক অনেক বেশি বলে কেউ তাদের কিছু বলতে সাহস পাচ্ছে না, আমি যদি এভাবেও বলি। আমার সাথে মানে আমার সাথে সালামের কোনো সম্পর্ক নাই, ইন দ্য সেন্স দ্যাট আমি ওনার সাথে আমার কোনো বিজনেস রিলেশনশিপ নাই। অ্যাজ এ বড় ব্যবসায়ী আমি ওনাকে চিনি, উনি আমাকে চিনেন, কিন্তু আর কি সম্পর্ক আমি বুঝলাম না। আপনি বললেন অনেকেই বলে, কারা বলে কি বলে সেটা আমি ডিটেলে জানি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপারটা বললাম। অ্যাজ ফার অ্যাজ যেটা আপনি বললেন, আমি আই উইল अगेन গো ব্যাক, যে কথাটা আমি বলেছি দ্যাট ঋণ যদি ব্যাংক মনে করে যে বিজনেস ইজ ওকে, ব্যাংক যদি অ্যাকাউন্ট যদি ঠিক থাকে, রেগুলার আছে, পেমেন্ট ইজ রেগুলারলি মেড, সিকিউরিটি ঠিক আছে, তাহলে আপনার আর বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ রেগুলেটর যদি স্যাটিসফাইড থাকে, তাহলে সেখানে আমার আর বেশি কিছু কমেন্ট করার নেই। না, আমি আপনি হয়তো দেখতে পারেন না, আমাদের দর্শকরাও হয়তো দেখতে পারেন না। আমি আসলে যে কাগজটি দেখতে পাচ্ছিলাম, ইসলামী ব্যাংকের বার্ষিক ঋণ বিতরণের একটা ট্রেন্ড তো আছে। আপনি দেখবেন যে 2016-17 তারিখে সেটা কত টাকা ছিল, 17-18তে কত ছিল, 2020-21-এর পরে সেটা 5 বছরের সম্মিলিত ঋণের সমান হয়ে গেছে। এটা একবারে এটা একটা মানে ফিগারগুলি খুব বোরিং, সেজন্য আমি একবারে সেটা একটা জাম্প দিছে। এটা খুব স্বাভাবিক মনে হয় আপনার কাছে, যে মনে হয় না যে এইটা আসলে মানে দেয়ার আর সামথিং, যে এটা আসলে হওয়া উচিত হচ্ছিল না? আমি উচিত হইতেছিল না কিনা আমি জানি না, কিন্তু আই এম শিওর দ্যাট বাংলাদেশ ব্যাংক অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক উইল বি মনিটরিং দিস এন্ড দে শুড মনিটর ইট। যদি আপনি আপনি বলছেন, আমি তো সবসময় বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে, আমি সেই স্ট্যাটিস্টিক্স নিয়ে তর্ক বিতর্ক না, বিশ্বাস করে না বিশ্বাস করি না সরি, আমি এই কথাটা বলি না, বিশ্বাস করি না। আমি বলি আপনার কাছে যে স্ট্যাটিস্টিক্স থাকে, আমি যেহেতু অ্যাডভান্স নোটিস পাই না যে আপনি কোন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করেন, ওটার উপরে আমি হোমওয়ার্ক করার সময় পাই না। দ্যাট ইজ আই এম সেইং। বিশ্বাস, আই এম নট সেইং দ্যাট আপনার স্ট্যাটিস্টিক্স রং আছে, কিন্তু আমি বলছি আপনি যেভাবে স্ট্যাটিস্টিক্স কোট করতে শুরু করেন, আই এম নট ইন এ পজিশন টু কমেন্ট অন ইট বিকজ আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক অন ইট। আপনি যদি এর পরে যদি আমাকে আগে থেকে নোটিস দিয়ে দেন, দেখেন এই স্ট্যাটিস্টিক্স আমি ব্যবহার করব, তাহলে আমি ওটার উপরে কিছু হোমওয়ার্ক করে আপনার সাথে তাহলে কাউন্টার দিতে পারি। আচ্ছা, ডেফিনেটলি আই উইল ডু দ্যাট। আচ্ছা, আমি এবার একটা জেনারেল প্রশ্ন করি। আমাদের প্রশ্ন হচ্ছে, দেশের কার্যক্রমে জয় বলতে অবভিয়াসলি নিশ্চয়ই সজীব ওয়াজেদ জয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে, দেশের কার্যক্রমে জয়ের প্রজেক্ট, এই বিষয়টি কি কোনো আলাদা গুরুত্ব বহন করে? আমাদের প্রশ্ন যে আপনার জানা মতে তিনি কোনো ব্যবসা বাণিজ্যের সাথে সম্পৃক্ত কিনা, বাংলাদেশের সাথে কোনো ব্যবসা বাণিজ্য? 100%। এটা তো আমি অনেক আগে আই হ্যাভ গিভেন অ্যান এক্সপ্লেনেশন টু দিস। আর আজকের ইন্টারভিউতে এটাও আমি মনে করি না রেলেভেন্ট কোয়েশ্চেন, কিন্তু যেহেতু আপনি আমার সব হিস্টোরিক্যাল জিনিসগুলি নিয়ে বসছেন, কে আজকে আপনি আমাকে পেয়েছেন তো সব হিস্টোরিক্যাল, আই এম সারপ্রাইজ আপনি শেয়ার মার্কেটের কেলেঙ্কারি আর যে 10 বছর আগে বা 20 বছর আগে যে কথাগুলি বলা হয়েছে ওটার প্রশ্নগুলি আজকে করলেন না, আই এম ভেরি সারপ্রাইজড। কিন্তু এনি হাউ, এটা when I said project, it was and I've clarified this, I did not mean project in the form of a business. Joy project I meant in the government project. It was a Joy's government project. He wanted that যে আপনার ইন্টারনেটে যে হোল, আমি প্রজেক্টের নামটা আমি এখন ভুলে গেছি, আই এম নট রিমেম্বারিং ইট, এন্ড দ্যাট ইজ ওয়াই আই সেড দ্যাট whether it has been approved or not approved, because it went there not as a business, it went there as a project of the government. আপনি জানেন যে কমিটিতে গেছিল, it was a committee for economic affairs. It was a government project approval, it was not a business proposal. That is where
the confusion is. প্রধানমন্ত্রীর ছেলে কি বাংলাদেশের কোনো ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত আছেন আপনার জানা মতে? আমার জানা মতন ওই রকম জড়িত নাই, কিন্তু হি ইজ ডেফিনেটলি হি ইজ আ কনসালটেন্ট, হি হ্যাজ গট কনসালটেন্সি বিজনেস। এখন কোন কোম্পানির জন্য উনি কনসালটেন্সি করতেছেন কিনা আমি ঠিক জানি না, বাট উনি ইন এডিশন হি ইজ অ্যান আইটি কনসালটেন্ট, উনি কনসালটেন্সি বিজনেস আছে। আইডি কনসালটেন্ট টু গভর্নমেন্ট? নো নো, হি ইজ আইটি কনসালটেন্ট টু হুম আমি জানি না, দ্যাট ইজ হিজ বিজনেস, কনসালটেন্সি ইজ হিজ বিজনেস। ওকে, মানে এটা ওনার পেশা বা ওনার চাকরির অংশ, সেটা আপনি বলছেন যে এটা একটা কনসালটেন্সি, কিন্তু আপনি কার সাথে করছেন সেটা আপনি জানছেন না।